অস্ট্রেলিয়ায় জীবন বাজি রেখে বন্দুকধারীর অস্ত্র কেড়ে প্রশংসায় ভাসছেন মুসলিম পথচারী। বীর আখ্যা প্রধানমন্ত্রীর। হামলাকারী বাবা ছেলে পাকিস্তানি বংশোদ্ভূত। ন্যাটো সদস্য পদের আশা ছাড়তে রাজি জেলেনস্কি চাইলেন দেশের নিরাপত্তা। বার্লিনে মার্কিন ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে বৈঠক। পাল্টাপাল্টি হামলা অব্যাহত। থাইল্যান্ডের হামলায় বেসামরিক নিহতের দাবি কম্বোডিয়ার। থাই সীমান্তবর্তী এলাকায় সামরিক আইন জারি, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত গাজা। ধসে গেছে ক্ষতিগ্রস্ত কয়েকটি ভবন। বসবাসের অযোগ্য হয়ে পড়ছে আশ্রয় শিবিরের তাঁবু। চরম বিপাকে ফিলিস্তিনিরা। এবং নয়াদিল্লির বায়ু দূষণ পরিস্থিতির আরও অবনতি। শতাধিক ফ্লাইট বাতিল, ব্যাহত রেল চলাচল। ঘন কুয়াশায় মুম্বাই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত 4। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ওমর ইনাম। অস্ট্রেলিয়ার সিডনিতে জীবনের ঝুঁকি নিয়ে বন্দুকধারীকে নিরস্ত্র করে বীরত্বের নজির স্থাপন করেছেন আহমেদ আল আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর তার সাহসী পদক্ষেপ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এ ঘটনায় মুসলিম আহমেদকে হিরো বলে আখ্যায়িত করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। অত্যন্ত সাহসী কাজ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি তাকে পুরস্কৃত করছেন ধনী ব্যক্তিরা। অস্ট্রেলিয়ার সিডনিতে ইহুদি ধর্মীয় উৎসবে আকস্মিক বন্দুক হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও প্রশংসায় ভাসছেন এক সাধারণ পথচারী। হামলার সময় নিজের জীবন ঝুঁকির মধ্যে নিয়ে খালি হাতে বন্দুকধারীকে নিরস্ত্র করে বীরত্বের নজির স্থাপন করেছেন ওই মুসলিম ব্যক্তি। তার সাহসী পদক্ষেপে বহু মানুষের প্রাণ রক্ষা পেয়েছে বলে ধারণা করছেন অনেকে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড হওয়া ভিডিওতে দেখা যায় একটি গাড়ি পার্কিং এলাকা থেকে বিচের দিকে লক্ষ্য করে এক ব্যক্তি এলোপাতাড়ি গুলি চালাচ্ছে। বন্দুকধারীকে প্রতিহত করতে একজন দৌড়ে গিয়ে তাকে পেছন থেকে জাপটে ধরে নিরস্ত্র করার চেষ্টা করছে। এক পর্যায়ে হামলাকারীর কাছ থেকে রাইফেলটি কেড়ে নিতে সমর্থ হন তিনি। তার অপ্রতিরোধ্য সাহসিকতার মুখে ভারসাম্য হারিয়ে একটি সেতুর দিকে পিছু হটে বন্দুকধারী। অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী ওই পথচারীর নাম আহমেদ আল আহমেদ। 43 বছর বয়সী আহমেদ সিডনির বাসিন্দা। 1 দশকেরও বেশি সময় আগে তিনি সিরিয়া থেকে সিডনিতে আসেন। 2 সন্তানের জনক সাহসী আহমেদ একজন ফল ব্যবসায়ী। তার পরিবারের বরাত দিয়ে 7 নিউজ জানায় ওই ঘটনায় আহমেদও গুলিবিদ্ধ হন। অস্ত্রোপচার শেষে তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে নেটিজেনদের পাশাপাশি আহমেদের প্রশংসা করেছেন খোদ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বন্দুকধারীদের গোলাগুলির মধ্যে নিজের কথা না ভেবে সাধারণ মানুষকে বাঁচাতে এমন সাহসী পদক্ষেপে তাকে হিরো বলে আখ্যায়িত করেন প্রধানমন্ত্রী। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আহমেদের বীরত্বের প্রশংসা করেছেন। তার এই কর্মকাণ্ডকে অত্যন্ত সাহসী পদক্ষেপ বলেও অভিহিত করেন ট্রাম্প। আহমেদের অবিশ্বাস্য সাহসিকতার গল্প বিশ্বজুড়ে শুধু প্রশংসিত হচ্ছে এমন নয়, আহমেদকে পুরস্কৃতও করছেন অনেক ধনী ব্যক্তি। নাসরিন রুমি, সময় সংবাদ। এদিকে অস্ট্রেলিয়ার সিডনির বন্দায় সমুদ্র সৈকতে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে 15 জনে দাঁড়িয়েছে। 2 হামলাকারী বাবা ও ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ। তারা পাকিস্তানি বংশোদ্ভূত বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার গণমাধ্যম। ভয়াবহ এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটির মুসলিম কমিউনিটি। অস্ট্রেলিয়ার অস্ত্র আইন কঠিন করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বিস্তারিত এস.এম. আমিনুল রুবেলের রিপোর্টে। প্রচণ্ড অস্থিরতা এবং আতঙ্ক নিয়ে সময় কাটাচ্ছে অস্ট্রেলিয়ানরা, বিশেষ করে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা, অস্ট্রেলিয়া প্রবাসী মুসলিমরা। আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য খুব ভালো কিছু হয়নি, কারণ আমাদের কমিউনিটিতে আমরা প্রায় ম্যাক্সিমামই মুসলিম। যারা পিআরের জন্য অ্যাপ্লাই করেছেন এবং যারা পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য এখানে আছেন, তাদের আসলে বেশ চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা যারা স্পেশালি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আছি, এটা নিয়ে আমাদের মধ্যে ভয় এবং নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ কিন্তু সন্ত্রাসীদেরকে শনাক্ত করতে পেরেছে, একজনকে ধরে নিয়ে গেছে এবং একজন মারা গেছে। তাদের পরিচয় পাওয়া গেছে। তারা কিন্তু একজন বাবা এবং ছেলে। বাবার বয়স 50 এবং ছেলের বয়স 24 বছর। এবং তাদের কিন্তু লাইসেন্সধারী 6টি আগ্নেয়াস্ত্র ছিল, যেটি নিয়ে তারা গিয়েছিল সেখানে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা কিন্তু সন্ত্রাসী হামলা চালিয়েছে। সেখানে ইহুদিদের একটি বড় অনুষ্ঠান হচ্ছিল এবং সেখানে 2000-এর বেশি ইহুদি অস্ট্রেলিয়ান ছিল এবং সেখানে কিন্তু আক্রমণ চালানো হয়। যারা মারা গেছে তারা প্রায় সবাই ইহুদি।
বিশেষজ্ঞরা ধারণা করছে যে আগামী দিনগুলোতে ইউরোপের মতো অস্ট্রেলিয়াতেও হয়তোবা এখানের যে অভিবাসন আইন সেগুলি আরও কঠোর হতে পারে, ভিসা সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে। অস্ট্রেলিয়াতে মুসলিম জনসংখ্যা কিন্তু 3 ভাগেরও কম এবং মুসলিম বিদ্বেষ একটি ব্যাপার কিন্তু গত কয়েক বছর যাবৎ চলে আসছে। এই ঘটনাকে কিন্তু অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি তিনি কিন্তু ঘোষণা করেছেন সন্ত্রাসী হামলা হিসেবে, এবং আজকে কিন্তু সেটি জানানো হচ্ছে যে এটি ইহুদি বিদ্বেষের ঘটনা ঘটেছে। অনেক বাংলাদেশি কিন্তু আছে যারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অস্ট্রেলিয়ানদের কাছ থেকে বা অস্ট্রেলিয়ায় বসবাসকারী অন্যান্য ধর্মের যারা আছে তাদের কাছ থেকে বিভিন্ন সময় মুসলিম হওয়ার কারণে খারাপ ব্যবহার দেখেছে। সেটি কিন্তু আগামী দিনগুলোতে বাড়তে পারে কমিউনিটির ভিতরে, এমনটাই আতঙ্ক, এমনটাই ভাবছে কমিউনিটির বিশেষজ্ঞরা। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। ইউক্রেন দীর্ঘদিনের ন্যাটো সদস্যপদ অর্জনের লক্ষ্য থেকে সরে আসতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এর পরিবর্তে তিনি পশ্চিমাদের কাছ থেকে নিজ দেশের নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন। রোববার ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে জার্মানির বার্লিনে পৌঁছে এসব কথা বলেন তিনি। এদিকে যুদ্ধ বন্ধে আলোচনার মধ্যেও ইউক্রেনে রুশ অভিযান চলছে। জাপোরিজিয়ায় ড্রোন হামলায় অন্তত 2 জন আহত হয়েছেন। রাশিয়া ইউক্রেন উত্তেজনা বেড়েই চলেছে। স্থানীয় সময় রোববার ইউক্রেনের জাপোরিজিয়া শহরে ড্রোন হামলা চালায় রাশিয়ার সেনারা। এ সময় আহত হন বেশ কয়েকজন। একই সময় বিকেলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ সহ ইউরোপীয় নেতাদের সঙ্গে শান্তি আলোচনায় যোগ দিতে জার্মানির বার্লিনে পৌঁছান। এর আগে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন তিনি। জেলেনস্কি জানান ইউক্রেন দীর্ঘদিনের ন্যাটো সদস্য পদ অর্জনের লক্ষ্য থেকে সরে আসতে প্রস্তুত। এর পরিবর্তে তিনি পশ্চিমা দেশগুলোর কাছ থেকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা গ্রহণের প্রস্তাব দেন। কিয়েভের ভাষায় এটি ইউক্রেনের পক্ষ থেকে একটি বড় ছাড়, কারণ বহু বছর ধরে ন্যাটো সদস্য পদকে রাশিয়ার ভবিষ্যৎ হামলা ঠেকানোর সবচেয়ে কার্যকর সুরক্ষা হিসেবে বিবেচনা করা হয়ে আসছে। এর আগে শনিবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জন কেলির মধ্যে আলোচনার পর মোট 123 জন বন্দীকে মুক্তি দেওয়া হয়। এর একদিন পরই রোববার মুক্তি পাওয়া বেলারুশের বিরোধী কর্মীরা ইউক্রেনে এসে তাদের প্রথম সংবাদ সম্মেলন করেন। এ সময় মুক্তিপ্রাপ্ত এক রাজনৈতিক নেতা দাবি করেন বেলারুশের কারাগারে এখনও অসংখ্য রাজনৈতিক বন্দী আটকে রয়েছেন। শিউলি রোজা, সময় সংবাদ। এখনও থেমে থেমে পাল্টাপাল্টি হামলা চলছে কম্বোডিয়া থাইল্যান্ডের মধ্যে। থাই সেনাদের গোলার আঘাতে বেসামরিক নিহতের দাবি করেছে নমপেন। এদিকে কম্বোডিয়ার হামলা বেড়ে যাওয়ায় সীমান্তবর্তী এলাকায় সামরিক আইন জারি করেছে থাই সরকার। সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত পরিস্থিতি দিনকে দিন আরও অস্থিতিশীল হচ্ছে। রোববার সকালে উবন রাজচাতানি প্রদেশের চং আনমাই এলাকায় কম্বোডীয় সেনাদের সঙ্গে সংঘর্ষে কয়েকজন থাই সেনা নিহত হন। চং আনমাই এলাকায় কম্বোডিয়া একাধিক হামলা চালিয়েছে বলে দাবি থাই সেনাদের। শনিবার রাতে থাইল্যান্ডের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ত্রাট প্রদেশে গোলাগুলির শব্দ শোনা যায়। থাই সেনাদের দাবি তারা একটি সেতু ধ্বংস করেছে, যেটি ব্যবহার করে কম্বোডিয়া ওই এলাকায় ভারী অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠাতো। একই সঙ্গে কম্বোডিয়ার উপকূলীয় কো কং প্রদেশে আগে থেকে স্থাপন করা কামান লক্ষ্য করে হামলা চালায় থাই সেনা সদস্যরা। গত সপ্তাহ থেকে থাইল্যান্ড কম্বোডিয়া তাদের 817 কিলোমিটার দীর্ঘ সীমান্তের বিভিন্ন স্থানে ভারী অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি গোলাবর্ষণ করছে। গত জুলাইয়ের সংঘর্ষের পর এটি সবচেয়ে তীব্র লড়াই। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়ালো, এখনও নিখোঁজ 200-র বেশি। চলছে ত্রাণ সরবরাহ ও উদ্ধার কাজ। বলিভিয়ায় ভারী বর্ষণে 7 জনের প্রাণহানি। তীব্র ঝড় বৃষ্টিতে গাজায় ধসে পড়ছে ক্ষতিগ্রস্ত ভবন। পানি জমে বসবাসের অযোগ্য হয়ে পড়ছে আশ্রয় শিবিরের অস্থায়ী তাঁবু। এতে চরম বিপাকে পড়েছেন ফিলিস্তিনিরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এমন পরিস্থিতি অব্যাহত থাকলে দ্রুত বিভিন্ন রোগের সংক্রমণ বাড়বে উপত্যকা জুড়ে।
গাজাবাসীর মানবেতর জীবনযাত্রাকে আরও অসহনীয় করে তুলেছে শীতকালীন ঝড় বৃষ্টি। বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতে পানি ঢুকছে অস্থায়ী তাঁবুগুলোতে। এতে অনেকেই আশ্রয় নিচ্ছেন ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে, সেখানেও মিলছে না নিরাপত্তা। এর মধ্যেই কয়েক জায়গায় ভবন ধসের ঘটনাও ঘটেছে, এতে বেশ কয়েকজন হতাহত হন। অন্তত 13টি ধসে যাওয়া ভবনে উদ্ধার কাজ চালায় নিরাপত্তা কর্মীরা। বৃষ্টি হলেই ঘরের ফাঁক ফোকর দিয়ে পানি আর ছোট ছোট পাথর ঢুকতে থাকে। এটা নিরাপদ নয়, যে কোনো সময় ভবন ধসে পড়বে। কিন্তু এখানে থাকা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, যাওয়ার কোনো জায়গা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানান, প্রবল বর্ষণে প্রতিদিনই হতাহতের সংখ্যা বাড়ছে। এ অবস্থায় নিরাপদ বাসস্থানের অভাব ও অপর্যাপ্ত খাবার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং অতিরিক্ত জনবহুল এলাকায় বসবাস সব মিলে গুরুতর পরিস্থিতি যুদ্ধবিধ্বস্ত গাজায়। ফুসফুসজনিত রোগ, ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস ও ডায়রিয়া ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। তবে এই রোগ মোকাবিলার জন্য প্রয়োজনীয় রসদের জোগান নেই উপত্যকাটিতে। WHOর দাবি, এখনও ত্রাণ পৌঁছানোয় বাধার মুখোমুখি হচ্ছেন তারা। বর্তমান পরিস্থিতিতে গাজায় মহামারী ঠেকাতে দ্রুত ত্রাণ সরবরাহ পুরোদমে শুরু করার আহ্বান সংস্থাটির। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভারতে ভয়াবহ বায়ু দূষণের কারণে বাতিল করা হয়েছে অন্তত 100টি ফ্লাইট। বিলম্বিত হয়েছে 300-র বেশি ফ্লাইট। ব্যাহত হচ্ছে রেল চলাচলও। এ অবস্থায় সব ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। সরকারি ও বেসরকারি দপ্তরের 50% কর্মীকে বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে সরকার। এদিকে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় ভারত ভ্রমণে নাগরিকদের সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য, কানাডা ও সিঙ্গাপুর। বায়ু দূষণে বিপর্যস্ত ভারতের রাজধানী নয়াদিল্লি। সোমবার সকালে দিল্লি ও আশপাশের এলাকা ঘন ধোঁয়াশার চাদরে ঢেকে যায়। দৃশ্যমান নেমে আসে বিপজ্জনক পর্যায়ে। সকাল 6টায় দিল্লির বায়ুমান ছিল 456, যা মারাত্মক হিসেবে বিবেচনা করা হয়। এর আগের দিন ছিল এটি 461, যা এই মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ। কম দৃশ্যমানতার কারণে দিল্লি বিমানবন্দরে ফ্লাইট চলাচল মারাত্মকভাবে প্রভাব পড়ে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী অন্তত 100টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং 300-র বেশি ফ্লাইট বিলম্বিত হয়। শুধু আকাশপথ নয়, বিপর্যস্ত রেল যোগাযোগও। স্পষ্টভাবে দেখতে না পারার কারণে দিল্লিগামী ও দিল্লি ছাড়ার 90টির বেশি ট্রেন 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত দেরিতে চলছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় যুক্তরাজ্য, কানাডা ও সিঙ্গাপুর তাদের নাগরিকদের জন্য ভারত ভ্রমণে সতর্কতা জারি করেছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ঘন কুয়াশার কারণে দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। প্রায় 20টি গাড়ির সংঘর্ষে 2 পুলিশ সদস্য সহ গুরুতর আহত হয়েছেন কয়েকজন। স্থানীয় সময় সোমবারের এই দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে কুয়াশাকেই দায়ী করেছে কর্তৃপক্ষ। প্রাথমিক তথ্যে জানা যায়, 2টি ডাম্পার ট্রাকের সংঘর্ষ থেকে দুর্ঘটনার সূত্রপাত। এরপর পেছন থেকে আসা পেয়ারা বোঝা একটি ট্রাক ওই যানগুলোর সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। সেখান থেকে পেয়ারা সড়কে ছড়িয়ে পড়লে রাস্তা পিচ্ছিল হয়ে পড়ে। এতে একের পর এক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। এক্সপ্রেসওয়েতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়। বলিভিয়ায় টানা ভারী বৃষ্টিতে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত 20 জন। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের 3 প্রদেশে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। এখনও নিখোঁজ 200-র বেশি বাসিন্দা। তাদের উদ্ধারে অভিযান চলছে। পাশাপাশি চলছে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সরবরাহ কার্যক্রম। এদিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত কঠিন হবে বলে সতর্ক করেছেন অঙ্গরাজ্যের গভর্নর। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের 3 প্রদেশে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখনও নিখোঁজ রয়েছে বহু মানুষ। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, বন্যা ও ভূমিধসের কারণে উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো আচেহ প্রদেশে দুর্যোগপূর্ণ এলাকা পরিদর্শনে গিয়ে তিনি বলেন, সরকার মৌলিক চাহিদা পূরণে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদিকে বলিভিয়াতেও দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। দেশটির সান্তাক্রুজে ভারী বৃষ্টি ও নদীর জলোচ্ছ্বাসে আটকে পড়া মানুষদের ঝুঁকি নিয়ে উদ্ধারে অভিযান চালাচ্ছেন কর্মীরা। গেল শুক্রবারের ভারী বৃষ্টিতে বেশ কয়েকজন নিহত হয়েছেন এবং এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। বন্যার কারণে কয়েকটি সেতু ভেঙে পড়েছে এবং পুরো জনপদ পানির নিচে ডুবে আছে।
এদিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন গভর্নর। রাজ্যের বিভিন্ন অংশে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আগামী কয়েক সপ্তাহ বা মাস কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে বলে জানান তিনি। এছাড়াও স্ক্যাগিট নদীর তীরবর্তী শহরগুলোতে জরুরি সেবা কর্মীরা বাঁধের ভাঙন ঠেকাতে প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি ন্যাশনাল গার্ডের সেনারা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে তৎপর রয়েছেন। শিউলি রোজা, সময় সংবাদ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত 13 সন্ত্রাসী নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার আইএসপিআর এই খবর নিশ্চিত করে। ফিতনা আল খাউরিজ সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থানে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। আইএসপিআর আরও জানায়, ভারত সমর্থিত গোষ্ঠীটিকে নির্মূল করতে অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানগুলো আজমে ইস্তেকমের আওতায় সম্পন্ন হয়েছে, যা জাতীয় কার্যক্রম পরিকল্পনা অনুসারে ফেডারেল কমিটি অনুমোদন করেছে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বড়দিন উপলক্ষে বর্ণিল আলোয় সেজেছে ফিনল্যান্ড। হেলসিঙ্কি সহ সব শহরেই ব্যাপক প্রস্তুতি। শপিং মলে নানা আয়োজন, ভিড় করছেন স্থানীয় সহ পর্যটকরা। ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্র তেলবাহী জাহাজ জব্দ করার প্রতিবাদে ভেনেজুয়েলায় বিক্ষোভ করেছেন মাদুরো সরকারের শত শত সমর্থক। রাজধানী কারাকাস সহ দেশটির বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভে স্থানীয় বাসিন্দা ও সরকারি কর্মকর্তাদের পাশাপাশি কারাকাসের মেয়রও অংশ নেন। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। এদিকে জাহাজ জব্দের ঘটনায় যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস কানেল। মার্কিন এই পদক্ষেপকে গানবোট কূটনীতি হিসেবে আখ্যা দিয়ে এই ঘটনাকে সরাসরি চুরির সঙ্গেও তুলনা করেন তিনি। এর আগে গেল বুধবার কারাকাস উপকূলের কাছে ক্যারিবীয় সাগরে এমটি স্কিপার নামে একটি তেলবাহী জাহাজ জব্দ করে মার্কিন সেনারা। ট্রাম্প প্রশাসনের দাবি, জাহাজটি ভেনেজুয়েলা ও ইরান থেকে নিষেধাজ্ঞাভুক্ত তেল পরিবহনে ব্যবহার করা হচ্ছিল। হাঙ্গেরিতে শিশু নির্যাতন কেলেঙ্কারির জেরে প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ হয়। বিক্ষোভের নেতৃত্ব দেন বিরোধী দলীয় নেতা পিটার মার্কেল। আন্দোলনকারীরা শিশুদের নিরাপত্তা নিশ্চিতে ব্যানার ও খেলনা নিয়ে নির্যাতিতদের প্রতি সংহতি প্রকাশ করেন। এ সময় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। সরকারের নির্দেশে চলতি সপ্তাহে দেশের 5টি শিশু সংশোধনাগার সরাসরি পুলিশের তত্ত্বাবধানে রাখা হয়েছে, যাতে তদন্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা আসে। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি স্কুল বাস খাদে পড়ে শিশুসহ অন্তত 17 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হন আরও 20 জন। স্থানীয় সময় রোববার ভোরে প্রদেশটির এল চিসপেরো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী বাসটি 45 জন যাত্রী নিয়ে 80 মিটার গভীর খাদে পড়ে যায়। অ্যান্টিওকিয়া প্রদেশের গভর্নর আন্দ্রেস হুলিয়ান জানান, বাসটি ক্যারিবীয় উপকূলের শহর টলু থেকে মেডেলিনে যাচ্ছিল। গাড়িটিতে প্রদেশটির একটি হাই স্কুলের শিক্ষার্থীরা ছিলেন। তারা সমুদ্র সৈকতে তাদের গ্র্যাজুয়েশন উদযাপন শেষে ফিরছিল বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। স্কুল কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থীদের ভ্রমণটি কোনো আনুষ্ঠানিক স্কুল কার্যক্রম ছিল না, শিক্ষার্থীরাই নিজেরা ওই আয়োজন করছিল। যুক্তরাষ্ট্রের নিজস্ব বাসভবন থেকে হলিউডের প্রখ্যাত পরিচালক ও অভিনেতা রব রাইনার ও তার স্ত্রী মিশেল সিঙ্গারের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ছেলের ছুরিকাঘাতে খুন হয়েছেন তারা। আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রের বরাতে একাধিক মার্কিন গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় রোববার পরিবারের এক সদস্য রাইনারের বাড়িতে গিয়ে দুজনকে মৃত অবস্থায় দেখতে পান। পরে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ তদন্ত শুরু করে। কিছু প্রতিবেদনে মরদেহে ছুরিকাঘাতের মতো ক্ষতের কথা উল্লেখ করা হয়েছে, তবে পুলিশ জানিয়েছে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি। বিদেশি বাহিনীর সঙ্গে যোগসাজশ করে জাতীয় নিরাপত্তা বিপন্ন করার দায়ে অভিযুক্ত হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনকর্মী জিমি লাইকে দোষী সাব্যস্ত করেছেন উচ্চ আদালত। এতে তার যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে। স্থানীয় সময় সোমবার এই রায় প্রকাশ করা হয়। আন্তর্জাতিক পর্যায়ে জিমির মুক্তির জন্য চাপ বাড়লেও দেশগুলোকে হংকংয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছে চীন। বিশ্লেষকদের দাবি, এই রায় থেকেই চীনে গণমাধ্যমের স্বাধীনতার সীমাবদ্ধতার প্রমাণ পাওয়া যায়। ৭৮ বছর বয়সী জিমি লাই এরই মধ্যে 5 বছর কারাগারে কাটিয়েছেন। তার বিরুদ্ধে আনা 3টি অভিযোগেই নিজেকে নির্দোষ দাবি করেন তিনি।
রায় ঘোষণাকে কেন্দ্র করে কূটনৈতিক উত্তেজনার জন্ম দিতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। দেশের খবর। জাতীয় প্রেস ক্লাবে মহান বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। তিনি একটি বক্তব্য রেখেছেন যা আমি বিশ্বাস করি আমার মতো সমস্ত মানুষকে আহত করেছে। তার উদ্দেশ্য দেখা আমাদের দায়িত্ব নয়, বক্তব্যের বিষয় জাতির সামনে এসেছে, জাতি তার এই বক্তব্যকে মোটেই ভালোভাবে গ্রহণ করে, অথচ তিনি আসেন একটি নিরপেক্ষ জায়গায় বসে। আমি তাকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনার এই বক্তব্যের ব্যাখ্যা আপনাকে দিতে হবে। জাতির মনে আপনি বক্তব্য যে দুঃখ সৃষ্টি করেছেন, এই দুঃখ দূর করার দায়িত্ব আপনার। আপনাকে প্রমাণ করতে হবে আপনি যে সেন্সিটিভ জায়গায় এখন দায়িত্ব পালন করছেন, এই জায়গায় দায়িত্ব পালনের জন্য আপনি উপযুক্ত ব্যক্তি, এটা আপনাকেই প্রমাণ করতে হবে। এই জন্য আমি অনুরোধ করব, দেরি না করে তিনি যেন তার বক্তব্যটি জাতির সামনে স্পষ্ট করেন। তাহলে জাতি তার ব্যাপারে যদি কোনো দুঃখ পেয়ে তাকে হয়তো দূর হবে, না হয় জাতি সিদ্ধান্ত নেবে, দুইটার যে কোনো একটা হবে। আমরা উনি এবং উনার মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন তাদের সকলের সাথে কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা কেউ দায়িত্ব জ্ঞানহীন কোনো আচরণ এই জাতির সাথে করবেন না। সকল জায়গা থেকে আমরা দায়িত্বপূর্ণ আচরণ দেখতে চাই। সরকার শরীফ ওসমান হাদির ব্যাপারে, তার চিকিৎসার ব্যাপারে তারা পদক্ষেপ নিয়েছেন, সরকারকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমরা এটাও চাই না এইরকম তরুণ বিপ্লবীরা আহত হবে, মৃত্যুর দুয়ারে চলে যাবে, তারপরে সরকার নড়ে চড়ে বসবে, আমরা এটাও চাই না। বরঞ্চ এই অবস্থা, এই দুঃসাহস কেউ যাতে না দেখাতে পারে, এই জন্য সরকারকে তার দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। আজকে অনেকের পদত্যাগের ব্যাপারে দাবি উঠেছে, আমরা তাদেরকে অনুরোধ করব, আপনারা পদত্যাগ নয় বরঞ্চ দায়িত্ব পালনের যোগ্য, এটাও আপনারা প্রমাণ করুন। যদি প্রমাণ করতে ব্যর্থ হন, মনে রাখবেন 5 আগস্ট বারবার ফিরে আসবে। কিন্তু এটা আমাদের কামনা নয়। কেন বারবার ওই জাতির জীবন দিবে? কেন রক্তের হুলি খেলা হবে? আমাদের কামনা হচ্ছে আগামীর একটি ঐক্যবদ্ধ, মানবিক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, যে বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ। যেই তরুণরা বিজয় এনে দিয়েছে, আমরা এই বাংলাদেশ তাদের হাতে তুলে দিতে চাই। এই জন্যই আজকে তরুণরা টার্গেট, এর জন্যই আজকে বিপ্লবীরা টার্গেট। আমরা ওই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে বলতে চাই, এইভাবে কাপুরুষিক হামলা করে 2-1 মানুষকে দুনিয়া থেকে উঠায় দেওয়ার যে ষড়যন্ত্র তোমরা করছো জাতিকে ভয় দেখানোর, তোমাদের প্রত্যেকটি বুলেটের আঘাত এই জাতিকে নতুন করে জীবন দিবে ইনশাআল্লাহ। অতএব সাবধান। যদি ভালো হয়ে যাও ভালো, যদি ভালো না হও তাহলে এই জাতি তার প্রয়োজনীয় পাওনা সকলের কাছ থেকে আদায় করে ছাড়বে। প্রিয় দেশবাসী, আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। এটি একটি গতিশীল জাতির পরিচয় কখনো বহন করে না। আমরা আমাদের প্রিয় জাতিকে বিভক্ত দেখতে চাই না। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় প্রেস ক্লাবে ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অস্ট্রেলিয়ায় জীবন বাজি রেখে বন্দুকধারীর অস্ত্র কেড়ে প্রশংসায় ভাসছেন মুসলিম পথচারী বীর আখ্যা প্রধানমন্ত্রীর। হামলাকারী বাবা ছেলে পাকিস্তানি বংশোদ্ভূত। ন্যাটো সদস্য পদের আশা ছাড়তে রাজি জেলেনস্কি, চাইলেন দেশের নিরাপত্তা। বার্লিনে মার্কিন ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে বৈঠক, পাল্টাপাল্টে হামলা অব্যাহত।
এবং ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত গাজা, ধসে গেছে ক্ষতিগ্রস্ত কয়েকটি ভবন। বসবাসের অযোগ্য হয়ে পড়ছে আশ্রয় শিবিরের তাঁবু। চরম বিপাকে ফিলিস্তিনিরা। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদে থাকবেন সহকর্মী সাইফুল রুদ্র। এনার আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।